আমার আদরের ছোট ভাই বোনেরা, তোমরা আশা করি সবাই শুনতে পাচ্ছ। ওয়েব অ্যাপে যারা ক্লাস করছো সবাই ক্লিয়ারলি শুনতে পারছো কিনা, আর যারা ফেসবুকে ক্লাস করছো সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা বলো তো? পরিষ্কারভাবে শোনা যাচ্ছে? ইনশাআল্লাহ, ভেরি গুড। তো আমরা গতদিন কি কি পড়েছি, চলো আমরা সেই জায়গা থেকে বিসমিল্লাহ বলে আমরা চলো সেই জায়গা থেকে পড়া শুরু করি। তাহলে আমরা প্রাণীর বিভিন্নতম শ্রেণীবিন্যাসের গতদিন আমরা ট্যাক্সন পড়েছি, তাই না? কার কার মনে আছে বলেন তো? বলেন তো ট্যাক্সন মোট কয়টা? যদি প্রশ্ন করে যে আবশ্যিক ট্যাক্সন কয়টা, তাহলে কি হবে উত্তর? আবশ্যিক ট্যাক্সন কয়টা? স্ক্রিন ছোট লাগছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট। জান্নাতুল কুবরার এখানে স্ক্রিন ছোট লাগছে, দাঁড়াও। রাইট, ঠিক আছে। আই থিঙ্ক আই হ্যাভ সলভড ইট। সুন্দর, আচ্ছা আশা করি সলভ, রাইট? ওকে। আচ্ছা, উচিংশ ওয়েব অ্যাপে ক্লাস করতে পারছি না, এটা এসিএস গ্রুপে মেসেজ দাও। এটা এসিএস গ্রুপ, এই জায়গায় মেসেজ দাও উচিংশ, ওরা সলভ করে দেবে। এটা টেকনিক্যাল ইস্যু, তো ওয়েব অ্যাপের অ্যাক্সেসটা যেহেতু ওরাই দেয়। আচ্ছা সুন্দর, তাহলে ওয়েব অ্যাপে স্ক্রিন রেশিও স্কোয়ার করে এখন ওকে, সব ঠিক আছে। তাহলে ট্যাক্সজন কয়টা? উত্তর হলো ট্যাক্সজন, আবশ্যিক ট্যাক্সজন কয়টা? উত্তর হলো 7টা। আমরা গতদিন কিভাবে পড়লাম সেটা? জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে এই জিনিস আমরা গতদিন পড়েছি। তাহলে পৃথিবীর সকল জীব জগৎকে আমরা 5টা জীব জগৎ, আমাদেরটা হলো প্রাণী জগৎ। প্রাণী জগৎকে আমরা অ্যানিমেলিয়া বলি। সেই অ্যানিমেলিয়াটাকে আমরা অনেকগুলো পর্বে ভাগ করব, এটাকে আমরা কি বলবো? ফাইলাম। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে কেউ, এটা আমি যদিও গতদিন একবারের জন্য বলেছিলাম, তোমাদের কি মনে আছে? তোমাদের কি মনে আছে বলো তো, যে এই যে অ্যানিমেলিয়াকে আমরা ফাইলামে ভাগ করি, তোমাকে যদি বলা হয় পৃথিবীর সকল প্রাণীকে কতগুলো ফাইলামে ভাগ করা হয়, তোমার কি উত্তর হবে বলো তো? আয়মান তো অসাধারণ পড়ালেখা করে, ফেসবুকে আমি দেখতে পাচ্ছি। কেউ একজন উত্তর করো তো, পৃথিবীর সকল অ্যানিমেলিয়াকে আমরা কয়টা ভাগে ভাগ করি? সবাই উত্তর দাও। খুবই সুন্দর, তাহলে অনেকের সঠিক উত্তর ওয়েব অ্যাপে। তাহলে দেখো 33টা আমরা কি দেখতে পাচ্ছি? 33টা ফাইলামে ভাগ করি। তাহলে সবাই এখন আমরা আস্তে আস্তে পড়া শুরু করি। এই 33টা ফাইলামের মধ্যে 9টা ফাইলামকে বলা হয় মেজর ফাইলাম। কেন এদেরকে মেজর ফাইলাম বলা হয়? কারণ এই ফাইলামে অনেক বেশি প্রাণী বা অনেক বেশি প্রাণী প্রজাতি, আর বাকি ফাইলামগুলোতে আসলে অত বেশি প্রাণী নাই, অর্থাৎ বাকি 24টাকে বলা হয় মাইনর ফাইলাম। তাহলে আমরা পৃথিবীতে পর্ব কতগুলো আছে? প্রাণী পর্ব, পৃথিবীতে প্রাণী পর্ব আছে 33টা, যার মধ্যে 9টা হলো মেজর, আর বাকি 24টা, এখানে 24টা কেমন হয়ে গেছে, বাকি 24টা হলো মাইনর পর্ব। কথা পরিষ্কার? আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এই যে 9টা পর্ব, এই পর্বগুলার এইটা বইয়ে কোথায় লেখা আছে দেখো, এই যেই পেজটা আমি বের করে রেখেছি দেখো কি সুন্দর, কিংডম অ্যানিমেলিয়া, তুমি দেখতে পাচ্ছ তাই না? দেখো পড়ার পরে আসলে বইটা পড়া, আমি আমি মনে করি একটা ক্লাস করার পরে, একটা ওরিয়েন্টেশন ক্লাস করার পরে বইটা পড়া অনেকটুকু সহজ বা অনেকটুকু আরামদায়ক হয়ে যায়। তুমি এখানে তাকায় দেখো, এখানে পর্বগুলোর নাম দেওয়া, কতগুলা পর্ব দেওয়া রে ভাইয়া? দেখো 33টা পর্ব দেওয়া। দেখো 1 থেকে 33, এবং 33টার মধ্যে দেখো তারকা চিহ্নিতগুলো হলো মেজর ফাইলাম। তুমি এখানে দেখো লিখাই আছে তারকা চিহ্নিতগুলো মেজর ফাইলাম। করডাটা, অ্যাকাইনোডার্মাটা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা, মলাস্কা, নেমাটোডা, প্লাটিহেলমিনথিস, দেখতে পাচ্ছি, নিডারিয়া, পরিফেরা, দেখা যাচ্ছে? তো দেখো তাহলে এই হলো একটা, আমরা এখানে মোট 9টা পর্ব আমরা দেখতে পেলাম, যারা কিনা মেজর পর্ব। কিন্তু কিংডমটাকে তুমি খেয়াল করো, একটা মজার জিনিস, কিংডমটাকে ওরা 3টা ব্রাঞ্চে ভাগ করছে। একটার নাম মেসোজোয়া, একটার নাম প্যারাজোয়া, একটার নাম ইউমেটাজোয়া। তো দেখো মেসোজোয়ার মধ্যে, মেসোজোয়ার ফাইলামের মধ্যে দেখো ওখানে কোনো মেজর পর্ব নাই ওখানে। তো এখানে আসলে স্বল্প সংখ্যক কোষ বিশিষ্ট প্রাণী। প্যারাজোয়ার মধ্যে আছে হলো পরিফেরা, আর আমরা সবাই হলো ইউমেটাজোয়া। তো ভাইয়া এটা কি পরীক্ষায় প্রশ্ন আসবে? না, এগুলা কোনোটাই মুখস্থ করতে হবে না। তোমাকে জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি,
তোমাকে ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি, দেখতে পাচ্ছ এগুলো কোনোটাই মুখস্থ করতে হবে না, তোমাকে একটা আইডিয়া দিলাম যে 33টা, এই 33টার মধ্যে এই 9টা, এই 33টার মধ্যে এই 9টা, 33টার মধ্যে এই 33টার মধ্যে এই 9টা, তাকায় দেখো ভাইয়া, এই 9টা হলো আমাদের মেজর পর্ব। কথা ক্লিয়ার? তাহলে এই যে 9টা, এখন এই 9টা পর্বে দেখো কতগুলো প্রজাতি আছে। একটা তো আমার আবিষ্কার করা তোফায়েল আহমেদ, দেখতে পাচ্ছ লেখা আছে আমার নাম। একটা হলো বিজ্ঞানী জ্যাংয়ের আবিষ্কার করা, যে কোনটাতে কতগুলো প্রজাতি আছে। সে যাই হোক, বাংলাদেশে বাংলাদেশে কাজটা কে করছে? বাংলাদেশে কাজটা করছে আহমেদ। তো এইগুলো কিভাবে মুখস্থ করব? উত্তর হলো না, কতগুলো তুমি জাস্ট একটা আইডিয়া রাখতে পারো যে দেখো কোনটাতে কত পর্ব। এইটুকু তো বুঝতেই পারছো সবচেয়ে বেশি প্রজাতি কার হবে দুনিয়াতে? আর্থ্রোপোডার। তাকায় দেখো আর্থ্রোপোডাতে কতগুলা প্রাণী, দেখো 12,57,000 প্রজাতি, 12,57,040। আর এই সকল পর্ব মিলায় কতগুলা প্রজাতি, তাকায় দেখো 15 লক্ষ। তাহলে ওই যে বইয়ের শুরুতেই যে ছবিটা দেওয়া, তোমরা যে পড়ালেখা করো ভাইয়া, তুমি যদি একটা বৃত্ত আঁকো, তুমি যদি একটা বৃত্ত আঁকো, তাহলে 15 লক্ষ, তাই না? আমরা 12 লক্ষ, আমরা বৃত্তটাকে ধরো 5 ভাগে ভাগ করলাম, বৃত্তটাকে ধরো আমরা 5 ভাগে ভাগ করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 5টা ভাগ। ভাইয়া এর মধ্যে 12 লাখ ভাগেই তোমার আর্থ্রোপোডা, চিন্তা করা যায়? তাহলে এইটাই তো ওই বৃত্তের ছবিটা। বাকি 3 লক্ষের মধ্যে বাকি 8টা পর্ব, এই পুরাটাতেই শুধু কে? আর্থ্রোপোডা আর আর্থ্রোপোডা, দেখতে পাচ্ছ? তাহলে দেখো হিসাব অঙ্কেও মিলে গেল, 15 লক্ষ প্রাণী প্রজাতির মধ্যে 12 লক্ষই হলো ভাইয়া আর্থ্রোপোডা, বাকিরা সংখ্যায় অল্প। তোমার আমার প্রজাতির নাম কি? আমরা কোন পর্ব? আমরা করডাটা। করডাটায় 68,000 প্রজাতি আছে, চিন্তা করা যায়? মানুষ ছাড়াও করডাটার মধ্যে 68,000, এটা সংখ্যা অনেক বেশি, কিন্তু এখানে 12 লক্ষ প্রজাতি, চিন্তা করা যায়? এই জন্য আর্থ্রোপোডাকে বৃহত্তম পর্ব বলা হয়। তাহলে এই পেজটা কার কার একটা বুঝে আসলো যে পৃথিবীতে আমরা বলেছি 15 লক্ষ প্রাণী প্রজাতি আছে, 15 লক্ষের মধ্যে করডাটা 68,000, এই সংখ্যাগুলো মুখস্থ করতে হবে না, সংখ্যাগুলো। যারা ফেসবুকে ক্লাস করো তোমরা আমাকে বলো তো, তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও, যেমন নিউলি, যেমন আয়মান, নিশাত তাইবা, তোমরা কেন ওয়েব অ্যাপে ক্লাস করো না? তোমরা আমাকে এটা বলো। লাবিব জয়, তুমি কেন ওয়েব অ্যাপে ক্লাস করো না? কেন তুমি ফেসবুকে ক্লাস করো? আমাকে এটা একটু বলো তো, আমি তোমাদের কথাটা শুনতে চাই, তোমরা আমাকে এটা বলো। ওয়েব অ্যাপে নেট প্রবলেম করে? আচ্ছা, ওয়েব অ্যাপে নেট প্রবলেম করে, ওয়েব অ্যাপে এমবি কাটে বেশি, ওয়েব অ্যাপ ইউজ করতে পারি না ভাইয়া, ওয়েব অ্যাপে সমস্যা করে। এই যে এরা কি সুন্দর ওয়েব অ্যাপ ক্লাস করে। ঠিক আছে ভাইয়া, আপনার এক্সাম ভালো করার জন্য কিভাবে পড়তে হবে? ইবনুল হোসেন মিথুন, আপনার এক্সাম মানে কি? আমার এক্সাম ভালো করার জন্য আমি যা পড়াবো তা পড়তে হবে, প্লাস ডিএমসি রিমার্স অ্যাপটা প্র্যাকটিস করতে হবে, তাহলেই ভালো হবে। ডিএমসি রিমার্সের এক্সাম, ডিএমসি রিমার্স অ্যাপ প্র্যাকটিস করতে হবে, তাই না? তাহলে ভালো পড়ালেখা করা যাবে। আচ্ছা, তাহলে দেখো আমরা সব পড়ে ফেললাম। তাহলে পৃথিবীর সকল পর্বকে কয় ভাগে ভাগ করা যায়? মেজর পর্ব এবং মাইনর পর্ব। 33টা পর্বকে সবার ব্রেনের মধ্যে ঢুকাই দিলাম। এখনই মেজর পর্বগুলোর নাম পড়তে হবে। পরিফেরা, নিডারিয়া, দেখো নামগুলো তোমরা সবাই পড়েছো, আমি কেন যেন জানি তোমরা এগুলো পারো, এগুলো এসএসসিতেও ছিল। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, করডাটা, তোমরা এগুলো সবাই পারো, তাই না? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, করডাটাকে আলাদা দুইটা দুইটা করে পড়বা। বুঝাতে কি পেরেছি? কয়টা কয়টা করে পড়বা? দুইটা 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 করে পড়বা, রাইট? ওকে।
মনে থাকবে। এই নামগুলো তোমরা এসএসসি তে পড়েছো না, আমাকে জানাও। এই নামগুলো তোমরা এসএসসি তে পড়েছো কিনা? নামগুলো এসএসসি তে পড়েছি তো? তো এগুলোর প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা পড়বো। তবে ভাইয়া এইগুলার বৈশিষ্ট্য পড়ার আগে তাহলে আমরা এখানে মূলত এই চ্যাপ্টারটা কি, এই যে 10টা পর্ব, এই চ্যাপ্টারটা আসলে তেমন কিছুই না। এই যে 10টা পর্ব, এই যে 10টা পর্ব, এই পর্বগুলার জাস্ট বৈশিষ্ট্য জানা। এই চ্যাপ্টারটা কি, এই পর্বগুলার, এই পর্বগুলার বৈশিষ্ট্য জানা। আচ্ছা, সেটা ফ্যাক্টর না। এই বৈশিষ্ট্যগুলো বুঝতে হলে বেশ কিছু শব্দ আসবে, এই শব্দগুলো তখন আমাদেরকে পারতে হবে। যেমন সিলোম, একটা শব্দ বললো যে ধরো এদের শরীরে সিলোম আছে, এই আছে সেই আছে। তারপর বিভিন্ন রকম শব্দ আসবে, খণ্ডকায়ন, এদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করার সময় তুমি এই ধরনের কথা পাবা। তারপর অঙ্কীয় দেশ, পার্শ্বীয় দেশ, এই রকম কথা পাবা। তো বৈশিষ্ট্যগুলো শুরু করার আগে, বৈশিষ্ট্যগুলো শুরু করার আগে আমাদেরকে একটু বেসিক্স পড়তে হবে। কি পড়তে হবে? বেসিক্স। যেমন তোমরা যখন পড়ালেখা শিখেছো ভাইয়া, তোমরা যখন পড়ালেখা শিখেছো সবার আগে কি পড়ানো হয়েছে? এ বি সি ডি। অঙ্ক করার আগে পড়ানো হয়েছে 1 2 3 4, 1 2 3 4, তাই না? বাংলা সব লাইন পড়ানোর আগে পড়ানো হয়েছে ক খ গ ঘ। এইগুলা হইলো বেসিক। তো আমরা এখন কিসে ফিরে যাব? আমরা এখন বৈশিষ্ট্যগুলো শুরু করার আগে আমরা সবাই কিসে ফিরে যাব? বেসিকে ফিরে যাব। তুমি যখনই বেসিকটা পড়ে ফেলবা, তোমার যখনই বেসিকটা জানা হয়ে যাবে, তখন ভাইয়া তুমি যখনই বেসিকটা জানা হয়ে যাবে, তুমি কিন্তু ওগুলো বৈশিষ্ট্যগুলো অর্ধেক তোমার অটোমেটিক পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো আমরা একটা একটা করে ক্রমমাত্রা, প্রতিসাম্যতা, এই জিনিসগুলো আসবে। তো আমরা চলো ব্যাক টু দ্য বেসিক ফিরে যাই, চ্যাপ্টারের শুরুর দিকের অংশগুলা একটা একটা করে পড়া শুরু করি। আমরা চলো উল্টা পাশ থেকে শুরু করি। দেখো এই জায়গা থেকে, চলো উল্টা পাশ থেকে পড়ি, সবাই তো সামনে থেকে পড়ে। দেখো পৌষ্টিক নালী, এলিমেন্টারি ক্যানেল, পৌষ্টিক, পৌষ্টিক নালী। ভাইয়া পৌষ্টিক নালী কোনটা? এই যে আমি খাবারটা খাইলাম, এই যে আমি খাবারটা খাইলাম, খাবারটা এরপরে এই দিক দিয়ে গেল গেল গেল, এই জায়গায় কি হলো? এই জায়গায় খাবারটা পাকস্থলিতে থাকলো, তারপর খাবারটা এই জায়গায় পেটের মধ্যে নাড়ি ভুড়ি, শেষ পর্যন্ত তুমি কি করলে? টয়লেট করে খাবারটাকে বের করে দিলা। এইটাই তো আমাদের পৌষ্টিক নালী। পৃথিবীতে এরকম প্রাণী আছে তোমার আমার মতো, যাদের পৌষ্টিক নালী থাকে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় এন্টারোজোয়া। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, এন্টারোজোয়া, এই যে এন্টারো মানে শব্দের অর্থ কি, এই এন্টারো কথাটার মানে কি? তাহলে এন্টারো কথাটার অর্থ, এন্টারো কথাটার মানে কি মনে রাখবা? পৌষ্টিক নালী বা পৌষ্টিক তন্ত্র। তাহলে এন্টারো কথাটা ভবিষ্যতের অনেক জায়গায় পাবা, সবাই লিখে রাখো, লিখে কমেন্ট করো ডান ভাই লিখেছি। তাহলে এন্টারো মানে পৌষ্টিক তন্ত্র। তাহলে যাদের পৌষ্টিক তন্ত্র থাকবে তাদেরকে বলা হবে এন্টারোজোয়া। আর যাদের পৌষ্টিক যন্ত্র থাকবে না, তারা খাবার দাবার হজম করতে অনেক কষ্ট পাবে, তাদেরকে বলা হয় প্যারাজোয়া, তারা অনেক প্যারা খায় যাবে। তাহলে যাদের 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 নাই তারা হলো প্যারাজোয়া, যাদের থাকবে তারা হলো এন্টারোজোয়া। ভাইয়া থাকে না কার কার? আপাতত জেনে রাখো পরিফেরার থাকে না। ওই যে পর্বগুলা 10টা পর্বের মধ্যে এদের থাকে না, বাকি সবারই কিন্তু থাকে। তো দেখো আরও যদি কারো পৌষ্টিক নালী না থাকে তাহলে তাকে আমরা প্যারাজোয়া, তাকে আমরা প্যারাজোয়া বলবো। তাহলে কিসের ভিত্তিতে ভাগ করলাম? পৌষ্টিক নালী আছে নাকি নাই, এইটার ভিত্তিতে একটা শ্রেণী বিভাগ তুমি আমি সবাই মিলে করলাম। আচ্ছা ফাইন, এইবার এইখানে আরেকটা শ্রেণী বিভাগ আছে। দাঁড়াও, এই শ্রেণী বিভাগ এখানে দেখো, এর পরেরটা কি? উল্টা পাশ থেকে যাচ্ছি, প্যারা খাওয়ার কোনো কারণ নাই। তো এইখানে আরেকটা শ্রেণী বিভাগ দেওয়া আছে, এটার নাম কি? এইটার নাম কি দেখো? এইটার নাম নিউলি ওয়েব অ্যাপে চলে এসেছো, নটোকর্ড। দেখো নটোকর্ড, দেখো আমরা এখন নটোকর্ড পড়বো। চলো আমরা একটা ছবি দেখি, নটোকর্ড বলতে কি বোঝায়। নটোকর্ড বলতে কি বুঝায়? নটোকর্ড বলতে আজকের তোমার যেটা মেরুদণ্ড ভাইয়া, এই যে আজকের যেটা মেরুদণ্ড, সেটা তো জন্ম, যখন তো মায়ের পেটে প্রথম ভ্রূণ, সেইটা এমন ছিল না। এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তোমার আমার প্রত্যেকের আদি ছবি। এইটা কিন্তু ভাইয়া তোমার আমার প্রত্যেকেরই আদি ছবি। তুমি আমি প্রত্যেকেই মায়ের পেটে প্রথমে এইরকম ছিলাম। এই যে মাঝের দাগটা দেখতে পাচ্ছ, এই যে মাঝের দাগটা দেখা যাচ্ছে, এইটার নামই দেখো লেখা আছে নটোকর্ড। এখান থেকে পরবর্তীতে কি তৈরি হয়? এখান থেকে মেরুদণ্ড তৈরি হয়। তার মানে
নটোকর্ড তো পূর্ণাঙ্গ অবস্থায়। ভ্রূণ অবস্থার মেরুদণ্ডের নাম কি? ভ্রূণ অবস্থার মেরুদণ্ডের নাম নটোকর্ড। সবাই কি এটা মনে থাকবে? জিনিসটা কি বুঝাতে পারলাম? তাহলে নটোকর্ড কি জিনিস? মেরুদণ্ডের আদি ভার্সন, যখন এটা ভ্রূণ অবস্থায় অনুন্নত ইল ডেভেলপ ছিল, আমরা তখন সেটাকে নটোকর্ড বলি। কথা পরিষ্কার? এখন প্রিয় ভাই ও বোনেরা দেখো, এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হলো নটোকর্ড তাহলে যাদের নটোকর্ড থাকে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো করডাটা। তাদেরকে আমরা বলবো করডাটা। এই নটোকর্ডটা যাদের মেরুদণ্ডে রূপান্তরিত হয় তাদেরকে আমরা বলবো ভার্টিব্রাটা। শব্দগুলো খেয়াল করো, ভার্টিব্রাটা। কারণ এই মেরুদণ্ডটার অপর নাম হলো ভার্টিব্রাল কলাম বা ভার্টিব্রা। তাহলে যাদের বা মেরুদণ্ডী প্রাণী, তো মনে রাখতে হবে নটোকর্ড ভাইয়া যাদের থাকবে তাদের মধ্যে সবারই কিন্তু মেরুদণ্ড থাকবে এর কোনো গ্যারান্টি নাই। নটোকর্ড যাদের থাকবে সবারই যে মেরুদণ্ড থাকবে তা কিন্তু না। এর মধ্যে অনেকেরই শুধু নটোকর্ডটা আজীবন থেকে যাবে। তার মানে সকল ভার্টিব্রাটাই বা সকল মেরুদণ্ডী প্রাণী করডাটা, কিন্তু সকল করডাটা কিন্তু নটোকর্ড না। তাহলে এখানে তুমি তাকায় দেখো, এখানে এখানে তুমি তাকিয়ে দেখো, নটোকর্ড নটোকর্ড তাহলে কিরকম ঘটনা ভাইয়া? এক নাম্বার কথা, নটোকর্ড যাদের থাকবে তাদেরকে আমরা বলবো করডাটা। করডাটার মধ্যে যাদের নটোকর্ডটা পরবর্তীতে মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হবে তাদেরকে আমরা বলবো ভার্টিব্রাটা। শব্দগুলো একটু কঠিন, একটু কষ্ট হতে পারে। তাহলে যেমন কি মানুষ, তোমার আমার সবার মেরুদণ্ড আছে, আমরা মেরুদণ্ডী প্রাণী। যেমন ব্যাঙ, যেমন মাছ, রুই মাছ। ভাইয়া এই বৈজ্ঞানিক নামগুলো কি পড়বো? অবশ্যই অবশ্যই পড়বা আমার ভাই বোনেরা। এই বৈজ্ঞানিক নামগুলো পড়া মাস্ট। মানুষের বৈজ্ঞানিক নাম তুমি পারো। দেখো কুনো বেন, মেলানোস্টিকটাস। দেখো কি সুন্দর শব্দটা, মেলানোস্টিকটাস। আর পুরো নামটা কি? দত্ত ফ্রাইনাস। দত্ত, দত্ত, ওই যে দত্ত, দত্ত ফ্রাইনাস মেলানোস্টিকটাস। রুই মাছের নামটা তো সবাই পারো, ল্যাবিও রোহিতা। রোহিতা মানে লুই। কি সুন্দর। তাহলে দেখো এরা হলো মেরুদণ্ডী, কিন্তু এমন কিছু করডাটা আছে যাদের নটোকর্ডটা আজীবন নটোকর্ড হিসেবেই থেকে যায়। দেখো ইউরোকর্ডাটা, আবার সেফালোকর্ডাটা। তো দেখো এরা কিন্তু সবাই করডাটা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে করডাটা কয় রকম, করডাটাকে তিনটা উপপর্বে ভাগ করা হয়েছে। তোমাদেরকে কালকেই বলেছিলাম যে পর্বকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। ইউরোকর্ডাটা, ভাইয়া তোমরা জানো কিনা জানি না, আমাদেরকে শব্দগুলোর অর্থ বুঝলেই পড়া শেষ। ইউরো মানে কি? ইউরো মানে হলো লেজ। ইউরো শব্দের অর্থ কি? ইউরো শব্দের অর্থ হলো, ইউরো শব্দের অর্থ কি? ইউরো শব্দের অর্থ হলো লেজ। কথা পরিষ্কার? ইউরো মানে লেজ। তার মানে ইউরোকর্ডাটা মানে কি? ওর লেজের মধ্যে নটোকর্ড থাকে ভ্রূণ অবস্থায়। দেখো লেখা আছে এদের নটোকর্ড শুধুমাত্র লেজের মধ্যে থাকে এবং শুধু লার্ভা অবস্থায় থাকে। উদাহরণ কি? একটা প্রাণীর নাম কি? অ্যাসিডিয়া। নামটা দেখছো কি হাস্যকর? অ্যাসিড মেরে যেই প্রাণী চলাচল করে তার নাম কি? তার নাম অ্যাসিডিয়া। ঠিক আছে, লাবিব জয় ভাইয়া সোজা পাশ থেকেই যান। আরে না, উল্টা পাশ থেকেই যাবো, এগুলো পড়তেই উল্টা পাশ থেকে পড়লেই বেশি মনে থাকে। সোজা পাশ থেকে আসতে এই পর্যন্ত আস্তে আস্তে তোরা ক্লান্ত হয়ে যাবি। সেফালোকর্ডাটা তাকায়, সেফালো মানে কি? তাহলে ইউরো মানে যদি লেজ হয়, সেফালো মানে মাথা। এই কথাটা কিন্তু অনেক জায়গায় পাবা। তাহলে সেফালো শব্দের অর্থ কি? সেফালো শব্দের অর্থ মাথা। তাহলে তার নটোকর্ডটা কোথায় থাকে? এর নটোকর্ডটা ভাইয়া মাথায় থাকে। তাহলে একটা প্রাণী যার নটোকর্ড থাকে লেজে, আরেকটা প্রাণী যার নটোকর্ডটা থাকে মাথায়। বুঝাতে পারলাম? তো কারোটা লেজে, কারোটা মাথায়। যারটা লেজে তার নাম ইউরোকর্ডাটা, যারটা মাথায় থাকে দেখো এর নটোকর্ড মস্তকের শীর্ষ প্রান্ত থেকে শুরু হয়। তো যেহেতু এখান থেকে শুরু হয় সেই জন্য এর নাম সেফালোকর্ডাটা। এর একটা উদাহরণ কি? ব্রাঙ্কিওস্টোমা। ভাইয়া বিশ্বাস করো এইটা মুখস্থ করতে হবে তোমাকে। তো ভাইয়া শুধু একটা লাইনে আমি পড়তে বললাম, বেশি পড়া তো পড়তে বললাম না। তাহলে সেফালোকর্ডাটার কষ্ট করে মুখস্থ করবা। নামটা কি? আজকেই সাথে সাথে মুখস্থ করে ফেলো, ব্রাঙ্কিও স্ট্রোমা। ভাইয়া নামটা দেখো তো, কোথাও যদি স্ট্রোমা থাকে, স্ট্রোমা মানে কি? মুখ। তো এইটা নিশ্চয়ই কোনো একটা মুখের মধ্যে গ্যাঞ্জাম আছে।
যখন এই প্রাণীটা নিয়ে আমরা পড়ালেখা করব তখন কেন এর নাম ব্রাঙ্কিওস্টোমা সেইটা তোমাকে আমি ব্যাখ্যা দিয়ে দিব। কথা পরিষ্কার? কথাটা বুঝাতে পেরেছি? তো কে কে মুখস্থ করে ফেললা বলো তো? সবাই আমাকে একটা ইউরোকর্ডাটার উদাহরণ বলো। আমাকে একটা ইউরোকর্ডাটার উদাহরণ বলো সবাই দ্রুত। প্রত্যেকের প্রত্যেকের উদাহরণ দেখতে চাই, প্রত্যেকের উদাহরণ দেখতে চাই। একজন প্রশ্ন করছে লার্ভা দশা কি? সবাই উত্তর দাও, সবাই, যাতে ব্রেনের মধ্যে ঢুকে যায়। এরপর তোমরা আমাকে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে অবশ্যই অবশ্যই উত্তর দিবা। প্রত্যেকেই আমাকে উত্তর দাও যে সেফালোকর্ডাটা এই ক্লাস শেষে এই চ্যাপ্টারের উপর তোমাকে আমি বস বানায় ছাড়বো। তাহলে সবাই উত্তর দাও, সেফালোকর্ডাটা দাও। রাফসান বিন ইয়াসির, ও আবার একটু পণ্ডিতি করে একটু অন্য উত্তর দিচ্ছে। আচ্ছা, খুব ভালো। তামান্না রহমান আফিফা, ভাইয়া এরপর কোন চ্যাপ্টার শুরু করবেন? আরে ভাই, একটা চ্যাপ্টার তো শেষ করতে দে, কেবল এই চ্যাপ্টার তো শুরু করলাম। এই চ্যাপ্টারটা অনেক কঠিন, বিশ্বাস করো। এইটা অনেক পড়া, অনেক পড়া। সাদিয়া, আমি অনেক অনেক ভালোবাসা। রাকিবুল হাসান, ওরে ভাই, তোরা তো এক একজন এক একটা উত্তর দিচ্ছিস, তোদের উত্তর দেখে তো আমি মুগ্ধ। ওরে ভাই, অ্যাসিডিয়ার দ্বিপদ নামকরণ কি? আসবে, সামনে আসবে। কিন্তু সাধারণত বইয়ে ওইভাবেই প্রশ্ন আসে। সাধারণত বইয়ে ওইভাবেই প্রশ্ন আসে যেইভাবে আসলে বইয়ে, যেভাবে পরীক্ষা ওইরকম প্রশ্ন আসে যেভাবে বইয়ে দেওয়া। বুঝাতে পেরেছি? ওকে, সুন্দর, রাইট, ক্লিয়ার। তাহলে ডান, আমরা সবাই বুঝে গেলাম। এরপরে কি পড়বো আমরা এখন? তাহলে পৃথিবীতে পৃথিবীর সকল প্রাণীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে মোট পর্ব কয়টা? মোট পর্ব 9টা। এর মধ্যে খেয়াল করো, শুধু 9 নাম্বার পর্বটার নাম করডাটা। তাহলে শুধু 9 নাম্বার পর্বটা হলো করডাটা। আর 1 থেকে 8 নাম্বার যতগুলা পর্ব আছে এরা কিন্তু সবাই ভাইয়া নন করডাটা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে করডাটা পর্ব কয়টা, নটকট থাকে কয়জনের? শুধুমাত্র করডাটা একজনের। আর বাকি সকল পর্বের কিন্তু ভাইয়া নটকর নন করডাটা। তাহলে আমরা ভবিষ্যতে কি জানি? পর্বকে কয় ভাগে, পর্ব কয় রকম? পর্ব 2 রকম। প্রথম 8টাকে বলা হয় নন করডাটা, আর এদেরকে বলা হয় করডাটা। তো আচ্ছা, আর এখানে যে সিরিয়ালগুলো দেওয়া আছে 1 থেকে 9, এই যে 9 নাম্বার, এরা হলো সবচেয়ে উন্নত প্রাণী। উন্নত মানে এরা সবচেয়ে সেরা, এদের অনেক গুণাবলী থাকে। আর যার যে 1, সে সবচেয়ে অনুন্নত। এ দুনিয়াতে কোনো মতে খালি বেঁচে আছে খেয়ে দে, এ কথা বলতে পারে না, এই করতে পারে না, সেই করতে পারে না। বুঝাতে পারলাম? তো এই হলো একাডেমিক সিস্টেম, একাডেমিক পড়া। অ্যাডমিশনে এই চ্যাপ্টারটা আমি এক ক্লাসে পড়াইছি, সেটা আপলোড দিয়ে দিব ইউটিউবে। তোমাদের যখন আমি এই জিনিসটা পড়াই শেষ করব, যখন 4টা ক্লাস বা 5টা ক্লাসে বা 4টা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করব, তারপর আমি অ্যাডমিশনে মেডিকেল ব্যাচে যেই ক্লাসটা নিয়েছি, অ্যাডমিশনে মেডিকেল ব্যাচে যেই ক্লাসটা নিয়েছি, অ্যাডমিশনে মেডিকেল ব্যাচে সেইটা ইউটিউবে দিয়ে দিব। তোমরা দেখো, তখন তোমরা অ্যাডমিশনে কিভাবে পড়তে হয় সেইটা বুঝে যাবা। কিন্তু তার আগে এখন যা পড়াচ্ছি এই বেসিকটা ফরজ, এইটা ছাড়া তুমি অ্যাডমিশনের ক্লাসটা বুঝতে পারবা না। আজকে এই জিনিস পড়াচ্ছি, তারপর অ্যাডমিশনের ক্লাসটা ধরতে পারবা। তাহলে বাকি 8টা পর্ব কি? 8টা পর্ব নন কর্ডেড। বুঝাতে পেরেছি জয়? তাহলে নটক কর্ডের উপর ভিত্তি করে প্রাণী পর্বকে কয় ভাগে ভাগ করা যায়? আমাদের এটা কিন্তু পড়া শেষ হয়ে গেল। এইবার দেখো আরেকটা পদ্ধতি বলছে, কঙ্কাল। কি লেখা আছে? কঙ্কাল। ভাইয়া তোমরা সবাই কঙ্কাল চেনো। যেই কঙ্কালটা তুমি সবাই চেনো, বা কঙ্কাল বললেই যেই জিনিসটা তোমার চোখের মধ্যে ভেসে ওঠে, একটা জাস্ট হাড্ডির শরীর, তাই না? ওইটাকে বলা হয় অন্তকঙ্কাল। ওই জিনিসটাকে কি বলা হয়? অন্তকঙ্কাল বা এন্ডোস্কেলেটন। কেন ওটাকে অন্তকঙ্কাল বলে? কারণ ওইটা শরীরের ভেতরের দিকে থাকে। তাহলে এক্সোকঙ্কাল কোনটা, এন্ডো বা বহিঃ কঙ্কাল কোনগুলা? এই যে দেখো, বহিঃ কঙ্কাল, এই যে তোমার নখ, এই যে তোমার শরীরের লোম, এই যে চুল, এইগুলা,
এইগুলা ভাইয়া বহিঃকঙ্কাল। দেখো শিং, নখ, পালক, আইস, এইগুলা কিসের উদাহরণ? বহিঃকঙ্কালের উদাহরণ। বুঝাতে কি পেরেছি? এটা কাদের? মেরুদণ্ডী প্রাণীদের। আর মলাস্কা প্রাণী, মলাস্কা কোনগুলা? মলাস্কা মানে শামুক ঝিনুক। তোমরা এটা এখনই বুঝবা না। এদের শরীরে তোমরা কে কে, হ্যাঁ ওটা পরে নিব, তোমরা কে কে শামুক দেখেছো? বলো, হাত তুলো। শামুক দেখেছো? শামুক দেখেছো কে কে? যারা কক্সবাজার গেছে, কক্সবাজারে আমি শামুককে ছোটবেলায় ভাবতাম যে এগুলা মনে হয় সহজে পাওয়া যায় না। পরে আমি একবার কক্সবাজার গেলাম, কক্সবাজার গিয়ে তো আমার মাথাই নষ্ট। আরে কি শামুক আর ঝিনুক, মনে হচ্ছে ওরা যেন, ওরা জাস্ট একদম হাঁটলেই তোমার পায়ে শামুক লাগবে, হাঁটলেই তুমি ঝিনুক দেখতে পাবা, তাই না? এই যে এইরকম শামুক ঝিনুক ভাইয়া, এই যে শামুক, এই যে ঝিনুক, তাই না? কি সুন্দর দেখতে, সবাই দেখতে পাচ্ছ। দেখো তো, এই যে মজাদার এই বিষয়টা, এই যে বাইরের দিকে এই যে আবরণ, এই যে বাইরের দিকের আবরণ, প্রিয় ভাই ও বোনেরা, এই যে শক্ত খোলক, এইটার নাম কি? এটার নামই ক্যালকেরিয়াস। এইটার নাম কি? এইটার নাম হলো ক্যালকেরিয়াস খোলক। এই খোলকটার নাম কি? ক্যালকেরিয়াস। কেন এটার নাম ক্যালকেরিয়াস? কারণ এটার মধ্যে ক্যালসিয়াম থাকে, নাম শুনেই বলে দেওয়া যাচ্ছে। মূলত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এটা কিন্তু পাথরের মতো শক্ত, অনেক শক্ত, শামুক ঝিনুকের বাইরের আবরণটা। তাহলে এইটা কিসের অংশ? এইটা বহিঃকঙ্কালের অংশ। কথা পরিষ্কার? আচ্ছা। আর কি? আর্থ্রোপোডাদের কাইটিনাস প্লেট। এইটাও চলো একটা ছবি দেখি। জীবনটাই তো কত সুন্দর হয়ে গেছে, তাই না? তাহলে আর্থ্রোপোডাদের কাইটিনাস প্লেট। তাহলে এইরকম একটা, আমি যদি তোমাকে দেখাতে চাই, দেখো তেলাপোকার বৈজ্ঞানিক নাম দেখো কি লিখছি, পেরিপ্লানেটা আমেরিকানা। ভাইয়া এইটা তেলাপোকার বৈজ্ঞানিক নাম। দেখতে পাচ্ছ আমেরিকান ককরোচ। পুরো পৃথিবীতে যেই তেলাপোকাটা তুমি চিনো, সেইটা ভাইয়া, সেইটার অপর নাম পেরিপ্লানেটা আমেরিকানা। কি বাজে একটা জিনিস, আমি তেলাপোকা মোটেই পছন্দ করি না। তোমাদের কার কার তেলাপোকা পছন্দ বলো? কি বাজে একটা, আমার একদম পছন্দ না, ফালতু ফুরা, ফালতু একটা পতঙ্গ। দেখো তেলাপোকাটা দেখতে কি ভয়ঙ্কর, তাই না? এবং তেলাপোকা তুমি কখনো, তেলাপোকা কখনো তোমার পায়ের নিচে পড়ছে? তেলাপোকার কখনো তুমি নাড়ি ভুড়ি বের করে দিছো পা দিয়ে খিচে? পা দিয়ে আমার একবার এরকম হয়েছিল, হায় রে। আমি বিছানা থেকে নামলাম, আমার পাটা কেন যেন পিছলে গেল। ওই বিছানার নিচে ওখানে একটা তেলাপোকা দাঁড়ায় ছিল, আর আমি উপর থেকে নামছি, ওর উপরে পড়লো, আরে গন্ধ, এত এত বাজে গন্ধ, এত বাজে গন্ধ, ছিট 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 ছি। বুঝতে পারলাম? এই যে তেলাপোকাটা, তুমি যদি কখনো তেলাপোকা ভাইয়া ধরে দেখো, তুমি দেখবা তেলাপোকাকে যতই নরম মনে করো, ওর গায়ের উপরে কিন্তু একটা শক্ত আবরণ থাকে। এই আবরণটা কি দিয়ে তৈরি? এই আবরণটা কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে। তাহলে এইটাকেই বলে কাইটিন খোলক। বুঝাতে পারছি? ভাইয়া তেলাপোকা কাটেননি না রে? ব্যবহারিক তো অনেক অনেকজন মিলে করা যায়। আমার এই তেলাপোকা কাটা নিয়ে প্রচন্ড অ্যালার্জি ছিল। ব্যাং কাটা, আমি ব্যাং তেলাপোকা এগুলো একদম পছন্দ করি না। স্কুল লাইফেও আমি কখনো ব্যাং কাটিনি, কলেজ লাইফেও আমি কখনো তেলাপোকা কাটিনি। আমার বন্ধু বান্ধবরা যারা খুব আগ্রহী ছিল তারা কাটছে। পরে ওদের কাছ থেকে দূর থেকে আমি দেখেছি, দূর থেকে দেখেছি, আমি দূর হতে তোমাকে দেখেছি, মুগ্ধ হয়ে, মুগ্ধ হয়ে চোখে, আহ, মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। বুঝাতে পারলাম? মেডিকেলে কি, মেডিকেলে কি আর তেলাপোকা মেলাপোকা পড়ায়? মেডিকেলে তো সরাসরি মানুষের শরীর কাটি আমরা। যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন মরা মানুষের শরীর কাটি, আর যখন ইন্টার্নি করি তখন জীবিতদের সার্জারি করি। মেডিকেলে আর এই সকল তাংসাং করার টাইম আছে? এগুলো কলেজ লাইফের আলোচনা, এগুলো শুধু কলেজ লাইফের জন্যই সত্যি। আজকে সাউন্ডটা কেন জানি খুবই বেশি, ছিট 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 ছি। তাই তো বলি আজকে সাউন্ড এত বেশি কেন, এর কারণ গ্রিলটা আজকে লাগানো ছিল না। ছিট 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 ছি। তাই তো বলি যে এত সাউন্ড, এত নয়েজ কেন বাইরে। কেবল বুঝলাম যে আমাদের স্টুডিও অফিসের যে জানালাটা সেটা খোলা, শুধু পর্দা ফেলা ছিল। ঠিক আছে,
অ্যাশমিস কাটাইছিল। এই রাফসান, তুমি কি রাজুক কলেজের নাকি? তুমি কি রাজুক কলেজের? অ্যাশমিস তো রাজুক কলেজের। এই অ্যাশমিস কেমন আছেন ম্যাডাম? কেমন ক্লাস নেন? তোমরা ম্যাডামকে পছন্দ করো? ক্লাস 12 সায়েন্স এ মর্নিং শিফট নাকি? মর্নিং শিফটে তো অ্যাশমিস তো সায়েন্সের মর্নিং শিফটে। ইয়েস, বাংলা মিডিয়াম মর্নিং শিফট। এই তুমি তো আমার সাথে, আমি সি ফর্মে ছিলাম। ওকে, রাফসান বিন ইয়াসির, ভেরি গুড। অ্যাশমিস, অ্যাশমিসের আমরা পরিবর্তনটা খেয়াল করছি। তোমরা কি এখন অ্যাশমিসকে ভয় পাও বলো তো? আমাদের যে ফর্ম মাস্টার ছিল তাদেরকে তোমরা চিনবা না। রাফসান বিন ইয়াসির, আমার ফর্ম মাস্টারকে তুমি চিনবা না, কারণ না, মিস চুপচাপ। আচ্ছা, অ্যাশমিসের কাহিনী বলছি। আমার ফর্ম মাস্টার তোমরা চিনবা না। ফার্স্ট ইয়ারে ছিল পিকেবি স্যার, প্রণব কৃষ্ণ বণিক বা এরকম কিছু। তিনি বোধহয় মৃত্যুবরণ করেছেন যতদূর শুনেছি আমি। আর সেকেন্ড ইয়ারে ছিল আহ, তোমরা চিনবা না কারণ স্যার বের হয়ে গেছেন। সেকেন্ড ইয়ারে এমএমআই স্যার ছিলেন। তো এমএমআই স্যার আসলে পরবর্তীতে বিসিএস চাকুরিতে নন ক্যাডার পদে জয়েন করেছেন, সরকারি চাকুরিতে জয়েন করেছেন। তো তাদের সাথে আমার এখন যোগাযোগ আছে। আচ্ছা, ফাইন, ফ্যান্টাস্টিক। তো অ্যাশমিসকে ফার্স্ট ইয়ারে আমরা একদমই পাত্তা দিতাম না, এটাই সত্যি। অ্যাশমিসের ক্লাসে পোলাপান খুব ডিস্টার্ব করতো, খুব চিল্লা চেঁচাচ্ছে। তিনি বোটানি পড়াইতেন, পোলাপানে একদম বায়োলজিকে তো ল্যাভেন্ডু সাবজেক্ট মনে করেই সবাই, এমনি কেউ গুনে না বায়োলজি সাবজেক্টটাকে। এবং অ্যাশমিসের ক্লাস আরও পোলাপান গুনতো না। কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে ওরে ভাই রে ভাই, ম্যাডাম তার এমন একটা পরিবর্তন নিয়ে আসলো নিজের মধ্যে। ম্যাডাম ঢুকলেই পোলাপান পুরো একদম থরথর করে শটশট, কোনো গ্যাঞ্জাম নাই। ম্যাডামের ক্লাসে সেকেন্ড ইয়ার জাস্ট ভয়ঙ্কর কাটতো। এবং সেকেন্ড ইয়ারে গিয়ে আমি বুঝতে পারলাম ম্যাডাম আসলে যথেষ্ট ভালো পড়ান, খুবই ভালো পড়ান। ফার্স্ট ইয়ারে আমি নিজেও বুঝতাম না যে কী পড়াচ্ছে, কেন পড়াচ্ছে। আমি আমি পাত্তা দিতাম না। কিন্তু সেকেন্ড ইয়ারে ম্যাডাম নিজের ব্যক্তিত্ব এমনভাবে চেঞ্জ করলো, পোলাপান পাত্তা দিবে না মানে কি, পোলাপানই পাত্তা পাচ্ছিল না ম্যাডামের কাছে। ভয়ঙ্কর। ঠিক আছে, যাই হোক। তো তুমি আমার একটা অনেক দিনের পুরনো স্মৃতি মনে করিয়ে দিলা রাজুক কলেজের। আচ্ছা, আর প্রাণীবিজ্ঞান কে যেন পড়ায় রাজুক কলেজের, স্যারের নামটাই ভুলে গেলাম। এই স্যার না কি রে? স্যারের নাম কি যেন? আজিম স্যার। আজিম স্যারের ফুল নাম কি যেন? আজিম স্যার। আজিম স্যার কি এখনো পড়ান? ভাইয়া আপনার ব্যাচে তো আপনি মনে হয় মেডিকেলের টপ রেজাল্ট আমি করেছিলাম, বুয়েটের টপ রেজাল্টও আমার আমার সি ফর্ম থেকেই করেছিল। আমি মেডিকেলে ফিফথ হয়েছিলাম, আমার ওই সি ফর্ম থেকে আমারই আরেকটা বন্ধু বুয়েটে ফোর্থ হয়েছিল। আচ্ছা, সিক ছিলেন অনেকদিন আজিম স্যার, অনেকদিন অসুস্থ ছিল। আজিম স্যার কিন্তু ফ্যান্টাস্টিক পড়াইতো। আজিম স্যারের এখন একটা সূত্র আমি ব্যবহার করি। করোটিক স্নায়ুর যখন আমি পড়াই, ট্রিপল ও টি ট্যাপ এজিভিএসএইচ, করোটিক স্নায়ু রাসায়নিক সমন্বয় চ্যাপ্টারটাতে এখন আমি আজিম স্যারের শেখানো ট্রিক, ক্লাস 12-এর সেই ট্রিকটা এখনও ফলো করি। আমার মনে হয় অনলাইন জগতে যারা পড়ায় কেউ এই ট্রিকটা আর ফলো করে না, কারণ এই ট্রিকটা আজিম স্যারের ট্রিক। এটা আজিম স্যারের স্টুডেন্ট ছাড়া মনে হয় আর কেউ ফলো করে না। বুঝাতে পারলাম? তো আজিম স্যারের ক্লাস আমি পছন্দ করতাম। যদিও আজিম স্যার আমাকে মনে হয় না খুব বেশি পছন্দ করতেন। আজিম স্যারের কাছে আমি প্রাইভেট পড়তাম না, আমার সকল বন্ধু বান্ধবী বেশিরভাগই তার কাছে পড়তো। তো স্যার তাদেরকে বেশি চিনতো, আমাকে অপছন্দ করতো তার ব্যাপারে তা না, কিন্তু আমাকে তিনি খুবই কম চিনতেন কারণ আমি তার প্রাইভেটে পড়তাম না। তো তিনি আমাকে কম চিনতেন, আমার বন্ধু বান্ধবদেরকে তিনি অনেক বেশি চিনতেন। ঠিক আছে, ওকে। রাফসান বিন ইয়াসির ভাইয়া কলেজে আসেন। দেখা যাক রাফসান কলেজে যাওয়া হয় কিনা। অনেকদিন কলেজে যাওয়া হয় না, আসার চেষ্টা করব। ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে একটা খাজুরে আলাপ হলো, তোমরা কেউ বিরক্ত হইও না। ভাইয়া একদিন সময় করে বরিশালে আসেন, এখানে আপনার অনেক স্টুডেন্ট। এই আমি তো কয়েকদিন আগেই বরিশাল গেছিলাম, যদিও কাউকে বলিনি। আমি তো কয়েকদিন আগে গত মাসেই বরিশাল গেলাম, গত মাসেই বরিশাল গেছি আমি। ঠিক আছে, যাই হোক, চলো আমরা খাজুরে আলা বাদ দিয়ে মেইন পড়ালেখা শুরু করি। চলো চলো চলো। তাহলে আমরা কি পড়লাম? কাইটিন কার থাকে? আর্থ্রোপোডা, পোকামাকড়ের। মলাস্কার কি থাকে? ক্যালকেরিয়াস খোলক। মেরুদণ্ডী প্রাণী তোমার আমার এগুলা থাকে। কথা বোঝাতে পেরেছি? ওকে, চলো, ডান। কঙ্কাল নিয়ে তুমি একটা পণ্ডিত হয়ে গেলা। এছাড়া আরো কিছু কিছু প্রাণীর অন্তকঙ্কাল থাকে, যেমন দেখো পরিফেরাদের থাকে
স্পিকিউল, তারপর একাইনোডার্মা। দেখো দেখো, অন্তকঙ্কাল কিন্তু অন্যান্য প্রাণীর শরীরে যেমন পরিফেরা, আমরা একটু পরে পড়বো, তাদের স্পিকিউল থাকে। সেটা কি জিনিস জানবা। একাইনোডার্মাটা পর্বের প্রাণী, তাদের দেখো একাইনোডার্মাটা, তাদের ভেতরে এরকম ক্যালকেরিয়াস খোলক থাকে। আর নরম দেহী প্রাণী, এদের কোনো কঙ্কাল থাকে না। কিরকম? কেঁচো, কৃমি। তোমরা সবাই কেঁচো চিনো তাই না ভাইয়া? কেঁচো তুমি যদি ঠুমা 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 করে কাটো, ছোট ছোট করে কাটো, কোনো হাড্ডি পাবা না, তাই না? বোনলেস, ওদের কোনো কঙ্কাল টঙ্কাল কিচ্ছু নাই। আব্দুল্লাহ আল ফাহিম, রাকিবুল, কাইটিন। আচ্ছা ভাইয়া, কলেজ স্যার কাটাইছিল, ওই দিনই অসুস্থ হয়ে গেছিলাম। ও ভয়ে অসুস্থ হয়ে গেছিলি? তাহলে দেয়ার আর টু টাইপ অফ এক্সোস্কেলেটন। লাবিব জয়, তুই এটা গুগল থেকে কপি করলি নাকি? আচ্ছা, না কপি করিস নাই। তাহলে সুন্দর, আমরা একটা তাহলে আইডিয়া পেয়ে গেলাম সবার, রাইট? কঙ্কাল নিয়ে। তাহলে কঙ্কাল থাকে না কার? কেঁচো, কৃমি। কেঁচো আর কৃমি, এদের কোনো কঙ্কাল থাকে, এদের কোনো কঙ্কাল থাকে না। কথা পরিষ্কার? রাইট, সুন্দর। এইবার আমরা সংবহন তন্ত্র, ভাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই মন দিয়ে ক্লাসটা করি এই জায়গায়। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের প্রচুর কাজে লাগবে, একদম বেসিক, ব্যাক টু বেসিক। আমি বলেছি না এইগুলো বেসিক? প্রিয় ভাইয়া আপুরা দেখো, এইটা আমাদের হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড থেকে যে রক্তনালীটা বের হয় রক্ত নিয়ে, মনে রাখবা তার নাম ধমনী। এই ধমনীটা ছোট ছোট ভাগে ভাগ হয়। এই যে ছোট ছোট ভাগ, এই ছোট ছোট ভাগকে বলে কৈশিক জালিকা। এরপর এই কৈশিক জালিকার চার পাশে থাকে কোষ। দেখো এই বেসিকগুলো কিন্তু বেশিরভাগ পোলাপানেরই নাই। সবাই বায়োলজি পড়ে, সবাই বায়োলজি পারে, কিন্তু বেশিরভাগ পোলাপানি আসল জিনিসপত্র বুঝে না। হ্যাঁ, আমাদের শরীরে কিভাবে জিনিসপত্র কাজ করে এটা অনেকেই বুঝে না। ব্যাপারটা বুঝো। দেখো, আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত বের হয়ে আসলো, এই যে রক্ত, রক্ত এই জায়গায় আসলো, খেয়াল করো রক্ত, রক্তের মধ্যে কি কি থাকে? রক্তের মধ্যে খাবার থাকে, খ দিয়ে খাদ্য, অক্সিজেন। কৈশিক জালিকায় আসে ভাইয়া, খাদ্যটা বের হয়ে আসে, অক্সিজেনটা এখান থেকে বের হয়ে আসে, বের হয়ে তারা কোষে প্রবেশ করে। কোষের যে ময়লা আবর্জনা, কার্বন ডাই অক্সাইড, এইগুলা সব এইখানে উল্টা প্রবেশ করে। খেয়াল করো, রক্তটা কিন্তু কখনোই বের হয় না, রক্তটা কিন্তু এইখানেই থাকে। এবং রক্তটা আবার ফিরে যায়। তার মানে একটা জিনিস তুমি খেয়াল করো, রক্ত হৃৎপিণ্ড থেকে বের হলো, এই ধমনীর মধ্যে কৈশিক জালিকার মধ্যে আবার শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফেরত গেল। খেয়াল করো, রক্তটা কিন্তু একবারও বের হয় না। তার মানে রক্তটা সবসময় বন্দি, বন্দি কারাগারে। কিসের মধ্যে? হৃৎপিণ্ড এবং রক্তনালীর মধ্যে। আমরা এটাকে বলবো বদ্ধ সংবহন। কি বলবো এটাকে? বদ্ধ সংবহন। মানুষের রক্ত সরবরাহ কিরকম? মানুষের রক্ত প্রবাহটা এইরকম, বদ্ধ সংবহন। মানুষ মানে কি? করডাটা। তাহলে করডাটাতে কি? বদ্ধ সংবহন। কে কে বুঝতে পারলা? বদ্ধ সংবহনের বেসিক কার কার ব্রেনের মধ্যে ঢুকলো বলো? বুঝতে পেরেছো? আব্দুল আল ফাহিম বুঝতে পেরেছো? বদ্ধ কেন বদ্ধ? কারণ রক্তটা কখনোই রক্তনালী ছেড়ে বাইরে আসে না। এইবার আরেকটা ক্ষেত্র তুমি আলোচনা করো, এই হলো হার্ট। এখান থেকেও রক্ত বের হয়ে আসলো, বের হয়ে আসে আবার শিরা দিয়ে ফেরত গেল, কিন্তু মাঝের এই জায়গাটাতে ভাইয়া রক্তটা, রক্তটা এইগুলো কিন্তু কোষ, মাঝের এই জায়গাটাতে রক্তটা ভাইয়া কোষের সাথে সরাসরি দেখা করলো।
এই যে কোষের সাথে সরাসরি দেখা করলো, এই জায়গাটাতে কোষের সাথে সরাসরি দেখা হলো, কোষগুলা রক্ত দিয়ে ভিজে জবজবে হয়ে গেল। তুমি যেমন বৃষ্টিতে ভিজে যাও, এই জায়গাটাকে বলা হয়, যেই জায়গাতে রক্ত আসে এরকম কোষের সাথে মিলিত হয়, এইটাকে বলে হিমোসিল। এই ফাঁকা জায়গাটাকে কি বলে? হিমোসিল। তুমি বায়োলজিতে কোথাও যদি সিল পাও, সিল মানেই গহ্বর। গহ্বর মানে কি রে? গহ্বর মানে ফাঁকা জায়গা। তাহলে কোথাও যদি সিল পাও, সিল মানেই বুঝবা ফাঁকা জায়গা। হিমোসিল, হিম মানে কি? হিম মানে রক্ত। তাহলে রক্তপূর্ণ গহ্বরকে কি বলে? এই লাইনের মধ্যেই তো উত্তর দেওয়া। রক্তপূর্ণ, রক্তপূর্ণ দেহ গহ্বরকে বলা হয় হিমোসিল। তাহলে যেই প্রক্রিয়াতে রক্ত দেহর কোষের সাথে মিলিত হয় এবং যেই প্রক্রিয়াতে হিমোসিল বিদ্যমান, সেইখানে রক্তটা তো মুক্তি পায়, তাই না? এইটাকে বলা হয়, এইটাকে বলা হয় মুক্ত। এটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় মুক্ত। ক্লিয়ার? সবার কাছে পরিষ্কার? তাহলে বদ্ধ এবং মুক্ত তোমরা তাহলে কমেন্ট করো যদি প্রশ্ন আসে। হিমোসিল কোথায় পাওয়া যাবে, বদ্ধ নাকি মুক্ত? কোথায় পাওয়া যাবে? ভেরি গুড, তাহলে মুক্ত। ম দিয়ে মুক্ত, ম দিয়ে মলাস্কা। মলাস্কাতে কি থাকে? মুক্ত। মলাস্কা, আ দিয়ে আর্থ্রোপোডা। ভাইয়া এমনি মনে রাখবে দুইটা। কার কার মুক্ত? কার কার মুক্ত? মলাস্কা এবং আর্থ্রোপোডা। মলাস্কা এবং আর্থ্রোপোডা মুক্ত, পারা যাবে? তাহলে দেখো কি সুন্দর করে লেখা। অপরদিকে আর্থ্রোপোডা এবং মলাস্কা মুক্ত। পুরা জিনিসটা পড়াই দিলাম, ব্রেনের মধ্যে ঢুকে গেল তোমার। সবাই ভালো করে পড়বা। আর অ্যানিলিডা এবং করডাটা বদ্ধ। বদ্ধ কে? এক। এককে বদ্ধ, এক। অ্যানিলিডা এবং করডাটা একা ঘরে বদ্ধ, দুইজন মিলে মুক্ত। ডান। এইবার গুরুত্বপূর্ণ টপিক সিলোম। এবার কি পড়াবো? এইবার পড়াবো হলো তোমাদেরকে সিওইএলওএম, সিলোম। ভাইয়া একটু আগেই বলছি, সবাই কমেন্ট করো। সিল মানে কি? সবাই বলো। দেখো পড়াগুলা কানেক্টেড, তুমি যদি বুঝো পড়া সহজ হয়ে যাবে। তাহলে সিল মানে হলো গহ্বর। সিল মানে গহ্বর, তাহলে সিলোম মানে কি? ওই একই, সিলোম মানেও গহ্বর। তাহলে তোমার আমার গহ্বর। এখন তোমাদেরকে আমি সিলোম আগে দেখাই, দেখলে তোমাদের চোখে বিশ্বাস হবে। ওকে, এইটা তাহলে সিলোম। ওকে, তোমরা আগে দেখো। কিভাবে দেখবা? হুম, ছবিটা বড় হও, ছবিটা বড় হও। আরে আসল ছবিটা আর বড় হলো না। একটা ছবি দেখে যাতে আইডিয়া পাও। ছবিটা দেখে সিলোম কি জিনিস এটা বুঝতে হলে এটা সহজে পোলাপান বুঝে না। কেন বুঝে না? সেইটাই বুঝে না, কারণ এটা আমরা অনুভব করতে পারি না। সেই জন্য সিলোম বুঝতে গিয়ে পোলাপান নাক ঘাম এক হয়ে যায়। এই তো, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? এইটাই দেখো,
মানুষের সিলোমটাই দেখো আগে, আমাদের শরীরেও যে সিলোম আছে এইটাই দেখো। দেখো আমাদের শরীরেও যে সিলোম আছে সেইটাই সবার আগে দেখো। এখানে দেখো ফাঁকা, ভেতরটা ফাঁকা, তাই না? এই যে তোমার পেটটা নেড়ে দেখো তো, চাপ দিলে ভেতরের দিকে ঢুকে যায়, তাই না? ভেতরের দিকে ঢুকে যায়। আমাদের পেটের ভিতরে আসলে এই রকম একটা গহ্বর, এর মধ্যে জিনিসপত্র, এইখানে লিভার, এইখানে পাকস্থলী, এইখানে কিডনি, ঠিক আছে, সব কিছু একটা কিসের মধ্যে, একটা প্যাকেটের মধ্যে। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নামই হলো সিলোম। তোমরা এই জিনিসটা সবচেয়ে ভালো দেখতে পাবা, যেই ছবিটা আমি দেখাতে চাইলাম সেটা হলো গরুর পেট, কুরবানির গরু তুমি যখন দেখো দেখবা পুরা পেটটা, নাড়ি ভুঁড়িটা একটা থলের মধ্যে, ঠিক আছে? আহ, এটা দেখানো যায় নাকি, কোথায় দেখাতে পারবো? তোমরা কালকেই সকালে যদি একটা গরু জব করা দেখতে পাও, ঠিক আছে, তুমি যদি কালকেই সকালবেলা একটা গরু জব করার পর দেখতে পাও, পেটটা কাটলে দেখবা বড় একটা ঢোল। কে কে দেখেছো এরকম? এই ফাঁকা জায়গায় কি কিছুই থাকে না? সেটা বলছি, গরু কুরবানি, সেটা ছবি ছবি তো দেখাতে পারছি না। তো তোমরা যদি দেখো যে কুরবান গরুর নাড়ি ভুঁড়ি, সেটা লিখে সার্চ দিলেও হয়। কি লিখে সার্চ দিলে পাওয়া যাবে? কাউ আফটার কুরবানি। কি হাস্যকর, গুগল তো সেই বুদ্ধিমান। আচ্ছা, গুগল ওগুলো দেখাচ্ছে না, শুধু গরু ছাগলের ছবি আসতেছে, কুরবানির গরু। তো এই যে কুরবানির গরুটা, এই যে পেটটা, তোমরা কারা কারা দেখেছো? এই আগামীবার কুরবানিতে দেখবা যে এই যে পেটটা, এইটা কাটলে ভেতরে একটা বিশাল বড় বলের মতো পাওয়া যায়, বিশাল বড় বল। ওই বলটার ভিতরে দুনিয়ার সকল নাড়ি ভুঁড়ি সবকিছু থাকে। ওইটা তারপরে ফট করে ফাটায় দেয়। তো ওইটার মধ্যে কি থাকে? ওটার মধ্যে আসলে তেমন কিছুই থাকে না, অল্প একটু তরল থাকে, সেটাকে বলে সিলোম রস, সেইটা কোনো ব্যাপার না। কিন্তু ওই যে বলটা, ওই যে কাভারটা, ওই কাভারটার আবরণটার নাম কি? ওই বলের আবরণটার নাম হলো পেরিটোনিয়াম। তাহলে সিলোমের আবরণের নাম কি? সিলোমের আবরণের নাম হলো পেরিটোনিয়াম। তোমরা অনেকেই জানো যে পেটের আবরণের নাম পেরিটোনিয়াম, এটা অনেকেই ছোটবেলায় মুখস্থ করেছো। মানব দেহের পেটের আবরণের নাম কি? পেরিটোনিয়াম। কিন্তু পেরিটোনিয়াম আসলে দেখতে কেমন? একটা একটা ছবি দেখাতে পারলে আমার মনটা শান্তি পাইতো, কিন্তু ওই রকম ছবি আসলে দেওয়া নাই। এই অলমোস্ট দেওয়া আছে, কিন্তু এই পেয়ে গেছি, ইয়ে। দেখো, এই যে দেখো, এই যে একদম এর চেয়ে ভালো আর কি দেখাবো, সেফ সার্চ। এই দেখো, কালকেই তুমি, হাই হাই, কালকেই তুমি সকালবেলা দেখো, চলে যাও গৌরবাজার, এই রকম দেখতে পাবা। এইটাই ভাই পেরিটোনিয়াম, দেখেছো? তানজিন আহমেদ রাফি, সবাই দেখো, এই তো কি সুন্দর। এইটার ভিতরে সকল নাড়ি ভুঁড়ি, এইটার ভিতরেই সকল নাড়ি ভুঁড়ি যা আছে গরুর পেটের সবকিছু কিসের ভিতরে? এইটার ভিতরে। তাহলে এইটার ভিতরে নাড়ি ভুঁড়ি আছে, কিন্তু মাঝে মাঝে ফাঁকা ফাঁকা জায়গা আছে, বা এইটার ভেতরের পুরো জিনিসটাকেই বলা হয় সিলোম। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে সবাইকে দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো? তাহলে এই যে এরকম দেখছো না, কুরবানি পেট কাটার পর কিন্তু এরকম পাওয়া যায়। বিশ্বাস করো, পেট কাটার পর এরকম পাওয়া যায়। এবং ওই জিনিসটাই এই জায়গায় দেখাইছে, ওই জিনিসটাই এই যে এটার ভিতরে সবকিছু পাওয়া যায়। বুঝাতে পারলাম কিভাবে থাকে জিনিসপত্রগুলো সাজানো? এইভাবে দেখো গরুর পেটের মধ্যে এইভাবে সবকিছু সাজানো থাকে। কে কে বুঝতে পারলা জিনিসটাকে? আপাতত আগে বুঝতে পারছো এইটা বলো। পেরিটোনিয়াম জিনিসটা ব্রেনের মধ্যে ঢুকছে? ঢুকেছে, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি রাকিবুল, রিফাত বিন রিয়া, ফিল করা যাচ্ছে জিনিসটাকে, এখন ফিল করতে পারলা?
ইনশাআল্লাহ। তাহলে ক্লিয়ার? ওকে। তাহলে দেখো এই যে বাইরের আবরণটা হলো সিলোম, তাহলে মানে বাইরের আবরণটা না পেরিটোনিয়াম, তাহলে সিলোমটা কি ভাইয়া? তাহলে ধরো এই হলো পেরিটোনিয়াম, এর ভিতরে যে ফাঁকা জায়গাটা যেটার মধ্যে লিভার, পাকস্থলী, ধরো কিডনি আমাদের যদিও সিলোমের বাইরে থাকে সেটা আলাদা ব্যাপার, বোঝানোর জন্য বুঝাচ্ছি, নাড়ি ভুঁড়ি, এই সব কিছু, এই যে জায়গায় জায়গায় ছোট্ট একটু ফাঁকা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ কালো কালো, এই যে ফাঁকা জায়গাগুলা, এই ফাঁকা জায়গাটাকেই বলা হয় সিলোম। তাহলে সিলোম হওয়ার দুইটা শর্ত, এক হলো ফাঁকা জায়গা থাকতে হবে, দুই বাইরের আবরণটার নাম কি হবে? বাইরের আবরণটার নাম হবে পেরিটোনিয়াম। এইগুলা খালি হুদাই মুখস্থ করে কোনোই লাভ নাই, বুঝো নাই? তাহলে সিলোম কি রে? দেখো ত্রিস্তরী প্রাণীর ভেতরে যে গহ্বর তৈরি হয়, যা পেরিটোনিয়াম নামক ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে বলা হয় সিলোম। কথা পরিষ্কার? ঠিক আছে। তবে দেহের ভিতরে সব গহ্বরই কিন্তু সিলোম না, মাথার ভিতরে ফাঁকা জায়গা মানে কিন্তু সিলোম না। তাহলে ক্লিয়ার? বুঝাতে পেরেছি? সিলোম দেখো ছবিতেও তাই দেওয়া, এখন এই ছবিটা তোমার কাছে সেন্স মেক করবে, তাকায় দেখো, এই এই ছবিটা কিন্তু মেইন পরীক্ষায় আসবে। দেখো বাইরের এই আবরণ সিলোমের, এখানে দেখো পেরিটোনিয়াম, এখানে পেরিটোনিয়াম, এখানে একটা শব্দ দেওয়া মেসেন্টারি, এগুলো তোমার লাগার কথা না, যাই হোক। এন্ডোডার্ম পেরিটোনিয়াম কোনটারে বুঝাইছে এরা? এই যে দেখো, এই যে পেরিটোনিয়াম, দেখো আবরণটার দিকে তাকাও, এটা কেঁচো, কেঁচোটাকে কাটছে। তো কেঁচোটা তুমি ভালো করে তাকায় দেখো, কেঁচোটাকে ওরা কিভাবে কাটছে, দেখো এই যে কেঁচোটাকে স্লাইস করছে, কেঁচোটাকে স্লাইস করে দেখা যাচ্ছে, এটা তো কেঁচোর বাইরের আবরণটা, এটা তো বুঝাই যাচ্ছে কেঁচোর বাইরে। ঠিক তার ভিতরে দেখো এই জায়গায়, দেখো পর্দার মতো ঠিক ভেতরে, এইটার নামই পেরিটোনিয়াম, দেখতে পাচ্ছ? এই পেরিটোনিয়াম জন্ম কোথা থেকে? মেজোডার্ম থেকে। এখন তোমার কাছে এটা অনেক বেশি অর্থ তৈরি করবে। তাহলে আমরা দেখবো যে এরকম সিলোম থাকে কার কার? পর্ব নাম্বার 5 থেকে পর্ব নাম্বার 9। তাহলে সিলোম এরকম থাকে কার কার? তাহলে সিলোম, এক প্রাণীকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যাদের সিলোম নাই, সিলোম একটা উন্নত বৈশিষ্ট্য, পর্ব নাম্বার 1, পর্ব নাম্বার 2, পর্ব নাম্বার 3। আর যাদের সিলোম আছে, তাহলে সিলোম আছে কার কার? পর্ব নাম্বার 5 থেকে পর্ব নাম্বার 9। ভাই 4 গেল কোথায়? 4 হলো স্পেশাল, ওর সিলোম আছে কিন্তু সিলোমটা আসল সিলোম না, সিলোম আছে কিন্তু সেটার নাম কি? নকল, নকল সিলোম। সেই জন্য 4 নাম্বারকে আমরা কি বলবো? সিউডোসিলোমেট। 4 নাম্বারকে আমরা বলবো সিউডো বা মিথ্যা। 4 নাম্বার পর্বের নাম কি? নেমাটোডা। তাহলে সিউডোসিলোমেট কোনটা? এইটা হলো মিথ্যা সিলোমেট। কেন মিথ্যা সেটাও বলবো। আর বাকিগুলা দেখো, অ্যানিলিডা, মলাস্কা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এই 5 থেকে 9 কে বলা হয় সিলোম আছে, বা এর অপর নাম ইউসিলোমেট। কি নাম? ইউসিলোমেট। আর সিলোম নাই, অ্যাসিলোমেট। পরিফেরা, নিডারিয়া, পরিফেরা, নিডারিয়া এবং প্লাটিহেলমিনথিস। কার কার ব্রেনের মধ্যে ঢুকলো? আগের বার না বুঝেই মুখস্থ করেছি এই জায়গাটা, তাহলে এখন বুঝতেই পারলা। তাহলে সিলোম কি জিনিস? কিচ্ছু না, বইয়ের মধ্যে যা লেখা এগুলো কোনো ফ্যাক্টরি না। তাহলে আমরা ভেতরে ফাঁকা জায়গা আছে কি নাই, এইটাতে তাহলে ছবি দেখেই বুঝতে পারলা। কথা পরিষ্কার? এইবার দেখো, এইটা কি? গোলকৃমি। গোলকৃমি কোন পর্বের? নেমাটোডা। তাহলে ভাইয়া তোমার যদি বইয়ে এরকম একটা ছবি সিকিউতে দেয়, সিকিউতে দিল ভাইয়া গোলকৃমি, এইরকম একটা ছবি দিয়ে দিল, তোমাকে বুঝে নিতে হবে এটা অ্যাসিলোমের, সিউডোসিলোমের। দেখো এই যে লেখা সিউডোসিল, ছবিটা দেখতে কিন্তু একই রকম, কিন্তু পার্থক্য কি? এই যে সিলোমের এই আবরণটা কিন্তু পেরিটোনিয়াম না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে কেন এটাকে সিউডোসিলোমেট বলা হয়, কারণ আবরণটা হতে হবে পেরিটোনিয়াম, কিন্তু দেখো পেরিটোনিয়াম এখানে আবরণ থাকে না, এইখানে একটা জাস্ট মেসোডার্মাল আবরণ থাকে, কিন্তু ওই আবরণটা যাই হোক পেরিটোনিয়াম না। বুঝাতে পারলাম? উদাহরণ কি? নেমাটোডা। কথা পরিষ্কার? আর যার ভাইয়া এইরকম কোনো আবরণই থাকে না, এইরকম কোনো গহ্বরই নাই, তাকায় দেখো তো এই যে ফাঁকা জায়গাটা, এইটার নামই তো সিলোম বা সিউডোসিলোম। এই প্রাণীগুলার এইরকম কিছু নেই, পুরা শরীরটা এরকম ভরা, পুরা শরীরটা ভরা। তার মানে দেখো এই প্রাণীগুলার নাম কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। বুঝাতে পারলাম? এই জায়গাগুলোতে এদের কি থাকে? কোষ থাকে। কোষগুলোর নাম কি? প্যারেনকাইমা কোষ। দেখো এইখানে এগুলা কি কোষ? এইগুলা প্যারেনকাইমা কোষ।
কথা পরিষ্কার? ডান। কার কার ব্রেনের মধ্যে ঢুকলো? ভাইয়া মাইসেলিয়াল কি? আগের দিন পড়া ছিল, আমি বুঝতে পারিনি। আগের দিন মাইসেলিয়াল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ছত্রাকের পড়া। মাইসেলিয়াম, 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 মাইসেলিয়াল কি? আচ্ছা যাই হোক, আপাতত তুমি যেহেতু বারবার প্রশ্ন করলা, তোমাকে বলে দিই আগের দিন এই শব্দটাও পেয়েছে। মাইসেলিয়াম কার সাথে জড়িত? ছত্রাকের সাথে। তাহলে মাইসেলিয়াম এক এক জাতীয় ছত্রাক। আপাতত আমরা এইটুকু মুখস্থ রাখি হিসান, ঠিক আছে? আপাতত আমরা বোঝার চেষ্টা করি যে মাইসেলিয়াম কি। উত্তর হলো মাইসেলিয়াম হলো ছত্রাক। শৈবাল ছত্রাক চ্যাপ্টারটা যখন পড়ানো হবে তখন তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে? রেডি? তাহলে লাবিব জয়, ফিজিক্সের সিউডোফোর্স। ভাইয়া আরেকটু শর্ট করে রিভিউ দিয়ে দেন সিলোমের। তাহলে সিলোমকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক হলো এক ধরনের প্রাণী যাদের ভেতরে কোনো ফাঁকা জায়গাই নাই। এইটা কিন্তু ফাঁকা জায়গা না, এটা কিন্তু পৌষ্টিক নালী, ওর ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই একদম। তাহলে এইটার নাম কি? অ্যাসিলোমেট। আরেক ধরনের প্রাণী আছে যাদের ভেতরে দেখো এইরকম পুরাটাই ফাঁকা জায়গা, কিন্তু এবং ওখানে একটা আবরণ থাকে, কিন্তু সেই আবরণটা কি? পেরিটোনিয়াম না। সেই জন্য এটাকে আমরা বলবো ফাঁকা জায়গা থাকার পরে সিউডোসিলোমেট। কিন্তু আরেক ধরনের প্রাণী আছে যারা কি না আবরণও আছে ফাঁকা জায়গাও আছে, আবরণটা কি দিয়ে তৈরি? পেরিটোনিয়াম দিয়ে তৈরি। তাকে আমরা কি বলবো? এইটা তাহলে কি? পেরিটোনিয়াম। এইটাকে আমরা বলবো সিলোমেট, অ্যাসিলোমেট, ইউসিলোমেট। তাহলে এইটা কি? অ্যাসিলোমেট। এইটা কি? সিউডোসিলোমেট। এইটা কি? ইউসিলোমেট। ইউ মানে পরিপূর্ণ, এ মানে নাই। কথাটা কি বুঝেছো ভাই? সবার ব্রেনে কি কথাটা ঢুকেছে? ঠিক আছে, তাহলে সিলোম নিয়ে সবাইকে বুঝাই দিলাম। এখানে আরো দু একটা উদাহরণ আছে, সেটা মুখস্থ করতে হবে। যেমন পরিফেরা নিডারিয়ার সাথে টিনোফোরা, টিনার নাম মনে রাখতে হবে। এখানে নেমাটোডার সাথে রোটিফেরা কাইনোরিনচে, এগুলা কি? এগুলা ওই যে মাইনর পর্বগুলা। আর এখানে এদের সবার সাথে শুধু হেমিকর্ডাটা, কর্ডাটার ভাই হেমিকর্ডাটার নাম মুখস্থ করতে হবে, তো কয়েকটা এক্সট্রা পড়তে হবে, রাইট? তাহলে এর সাথে সাথে সিলোমটা তোমাদের ব্রেনের মধ্যে ঢুকাই দিলাম। আশা করি সিলোম নিয়ে তোমাদের আর কোনো প্যারা হবে না, তাই না ইসরাতেনি? ভেরি গুড। সাদিয়া মিম খুবই ভালো। তাহলে রিফাত জাহান রিয়া, আশা করি সিলোমটা তোমরা ভালো বুঝতে পেরেছো, কারণ এটা আরো অনেক জায়গায় লাগবে তো, ঠিক আছে? সুমাইয়া ভাইয়া, মাইসেলিয়াল মনেরার বৈশিষ্ট্যে আছে, কোনো সমস্যা নেই। মাইসেলিয়াল একটা টার্ম, এটা মূলত ছত্রাকের সাথে জড়িত, অনেক কিছুর মধ্যে থাকতে পারে, নাথিং টু ওরি। সুমাইয়া তানজিলা, নো প্যারা। ওটা আমরা পড়বো, মাইসেলিয়াল নিয়ে পড়াবো, চিন্তা করো না। এখন এখানে দেখো তল বলে একটা বিষয় আছে, তল বা প্লেন। দেখো একটা কুকুরকে কিভাবে কাটছে, ও এটা কুকুর না নাকি? এটা কি? এটা দেখে মনে হচ্ছে খরগোশ। দেখো খরগোশটাকে কিভাবে কাটছে, দেখো। সেটা যেভাবেই কাটুক, তুমি আগে এটা দেখো। এই যে খরগোশের সামনের, এটাকে বলে সম্মুখ তল বা সম্মুখ, আর এটাকে বলে পশ্চাৎ। এইখানে গুরুত্বপূর্ণ পড়া যেটা, সেটা দেখো। বুকের দিকটাকে বলে অঙ্কীয়, পিঠের দিকটাকে বলে পৃষ্ঠীয়। দেখো পিঠের দিকটাকে বলে পৃষ্ঠীয়। এইটা সবসময় মনে রাখবা, বুকের দিকটা অঙ্কীয় আর পিঠের দিকটা কি? পিঠের দিকটা পৃষ্ঠীয়। তাহলে বুকের দিকটা অঙ্কীয়, পিঠের দিকটা পৃষ্ঠীয়। কথা কি পরিষ্কার? আমরা কি সবাই বুঝতে পেরেছি? ওকে। এটা থেকে কি কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে?
না, এটা থেকে কোনো কোষের প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসবে না। এখানে একটা শব্দ দেওয়া আছে প্রান্তিকতা, তাহলে আমরা সবাই এই তো বুঝে গেলাম, সামনের প্রান্ত সম্মুখ প্রান্ত, পেছনেরটা পিঠেরটা পৃষ্ঠীয়, অঙ্কীয়, পার্শ্বীয়, মানে দুই পাশ। এখানে ইংরেজিটা তোমাকে ভালো করে তাকাও, সবচেয়ে যে জন্য মূলত এটা পড়ানো। অঙ্ক মানে ভেন্ট্রাল, পিঠ মানে ডরসাল। ভাইয়া এইটাই তোমাকে ঝামেলা করবে পরীক্ষায়। ডরসাল বলতে কি বোঝানো হয়? ডরসাল, ডরসাল মানে পিঠ, ভেন্ট্রাল মানে বুক। এইটা ভালো মতো খেয়াল করব আমরা সবাই। মাইসেলি কোষ এর ক্ষুদ্রতম একক, আরে না রে, মাইসেলি কোষের ক্ষুদ্রতম একক কে বলছে তোকে? কোষ প্রাচীর, ওটা সম্পূর্ণ আলাদা। লাইফ প্যারালেস ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ভাই আর একটু শর্ট করে রিভিউ দিলাম, সুন্দর, ডান। ঠিক আছে, ডরসাল ফিন ছিল রুই মাছে, ভেরি গুড। ডরসাল ফিন মানে কি? পিঠের, তাহলে ডরসাল মানেই পিঠ, ভেন্ট্রাল মানেই বুক। ঠিক আছে, রাইট, ডান। এইবার উল্টা পাশ থেকে উপাঙ্গ। উপাঙ্গ মানে কি? এই যে তোমার আমার হাত পা, এইগুলো আমাদের উপাঙ্গ, তাই না? উচ্চতর প্রাণীতে এই যে পা, তোমার আমার উপাঙ্গ কি? আমাদের হাত পা। আর্থ্রোপোডা, তেলাপোকার উপাঙ্গ কি কি? অ্যান্টেনা এবং স্টাইল। মলাস্কার উপাঙ্গ কি? পোডিয়া, মাছের পাখনা, ডানা। তো এগুলো যখন আমরা প্রত্যেকটা ওই ওই রিলেটেড পড়বো, তখন আমাদের আইডিয়া হয়ে যাবে, এটা থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। অঞ্চলায়ন, দেখো ভাইয়া, আমাদের শরীরেও কিন্তু একটা মোটামুটি অঞ্চল আছে, তাই না? মাথার অঞ্চল, বুকের অঞ্চল, পেটের অঞ্চল, পায়ের অঞ্চল, এইরকম। এইটাকে বলে অঞ্চলায়ন। যেমন ঘাসফড়িংয়ের এইটা হলো মাথার অঞ্চল, এইটা হলো বুকের অঞ্চল, এইটা হলো পেটের অঞ্চল। এইটাকে বলে ট্যাগমাটাইজেশন। এইগুলো আমরা সবাই বুঝি, এটা একটা রিক্সাওয়ালাকে বুঝাইলেও বুঝবে যে ভাই মাথার অঞ্চল, কিন্তু শব্দটা তৈরি করে যে ট্যাগমাটাইজেশন, ট্যাগমাটা। প্রতিটি অঞ্চলকে কি বলে? ট্যাগমাটা। এইটাই তোমার এমসিকিউ এর জন্য কষ্ট করে মুখস্থ করবা। বাংলা বললে সবাই বুঝতে পারবে, ইংরেজি বললে কেউ বুঝতে পারবে না। বুঝাতে পেরেছি? ডরসাল অ্যাওর্টা, এই তো ডরসাল অ্যাওর্টা মানে পিঠের দিকে থাকে ওটা। আচ্ছা, এইবার খণ্ডকায়ন। ভাইয়া এবার তো আমাকে দেখতেই হবে, কি ভালো লাগে আমার। দেখো, তোমরা কে কে ছোটবেলায় কেঁচো দিয়ে খেলাধুলা করছো? তোমরা তো এখন মাটি পাওই না, তোমাদের ছোটবেলা আমার ছোটবেলা তো আলাদা। আমি তো ভাই অন্ততপক্ষে মাটিতে নামার সুযোগ পাইছি। আমি যদিও কেঁচো মেচো পছন্দ করতাম না, যদিও হাত দিয়ে ধরতাম না, কিন্তু ভাইয়া ছোটবেলায় আমি কেঁচো দিয়ে, কেঁচোর সাথে খেলাধুলা করছি। অন্ততপক্ষে আমি যেই জায়গায় খেলছি সেই মাটিতে কেঁচো বের হতো। তো আই হ্যাভ, মানে কেঁচোর সাথে অন্ততপক্ষে আমি খুব ভালো মতো পরিচিত। কেঁচোগুলা চলাচল করতো, আস্তে আস্তে চলতো। কেঁচোগুলাকে চাইলেই তুমি সহজেই ধরতে পারবা, তাই না? দেখতে ভালো লাগে না? না, আমারও দেখতে ভালো লাগতো না, কোনো পোকামাকড়ই আমার ভালো লাগে না। কিন্তু এই যে কেঁচোটা, তুমি দেখো, কেন দেখাচ্ছি তোমাকে, কি সুন্দর দেখো কেঁচোটার জায়গায় জায়গায়। খণ্ড 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 খণ্ড, তোমরা কারা কারা এরকম দেখেছো? এইরকম খণ্ড খণ্ড ভাইয়া, এই জিনিসটাকে বলা হয় খণ্ডকায়ন। কি সুন্দর, তাই না? এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলে খণ্ডকায়ন। তাহলে এরকম প্রকৃত খণ্ডকায়ন কোথায় পাওয়া যায়? সমখণ্ডকায়ন কোথায় পাওয়া যায়? কেঁচোতে। আর অসম খণ্ডকায়ন কোথায় পাওয়া যায়? পোকামাকড়ে। কিরকম পোকামাকড়? ভাই তুমি একটা মাছি আঁকো, এই মাছির মাথাটা এরকম, তারপর পেটের এক একটা খণ্ড এক এক রকম সাইজ। তাহলে মাছির, তুমি যদি মনে করো মৌমাছি, সুন্দর একটা মৌমাছি কিন্তু আমি অলমোস্ট এঁকেই ফেলছি, তাই না? মৌমাছি কিন্তু দেখতে একই রকম, এই রকমই, তাই না? যাই হোক, সো দেখো এই খণ্ডগুলোর সাইজের অমিল আছে। কথা পরিষ্কার? তো খণ্ডগুলো সমান হইলে একরকম, অসমান হইলে একরকম। রাইট। প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়? মেটামিয়ার বা সোমাইট। খণ্ডগুলোর প্রত্যেকটা নাম কি? মেটামিয়ার বা সোমাইট। এইবার প্রতিসাম্যতা, এই পেজ থেকে তোমার এমসিকিউ আসবে। প্রতিসাম্যতা কি জিনিস? কি জিনিস প্রতিসাম্যতা? ভাই এই যে দেখো, এইটা একটা মোবাইল ফোন, এইটা একটা মোবাইল ফোন, যে কেউ বলবে এটা একটা মোবাইল ফোন। ধরো এই মোবাইল ফোন স্ক্রিন, মোবাইল ফোনটাকে আমি মাঝ বরাবর দুই ভাগে ভাগ করে ফেললাম, তাহলে এটা একটা দ্বিপার্শ্বীয়
প্রতিসম, রাইট? ওকে, এরপর তাহলে দ্বিপার্শ্বীয় প্রতিসম তুমি আমি সবাই মানুষ, তাই না? প্রজাপতি দেখো, যাকে সমান দুই ভাগে ভাগ করা যায় তাকে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। প্রজাপতিকে সমান দুই ভাগে ভাগ করে ফেললা, মানুষ আমাকে কাটলা মোটামুটি দুই ভাগে ভাগ করে ফেললা, রাইট? ওকে, অপ্রতিসাম্য তুমি কোনোভাবেই কাটে সাইজ করতে পারবা না, যেমনে কাটো কখনো দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ সমান ভাগে ভাগ করতেই পারবা না। কিভাবে করবা? ধরো এইরকম একটা জীব, ভাই এই জীবটাকে তুমি কিভাবে সমানভাবে কাটবা? কোন জায়গাটা কাটলে প্রত্যেকটা অংশ সমান হবে? প্রত্যেকটা অংশ সমান করার নামই প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা মানে কি? তুমি কয়েকটা ভাগ করবা, তখন প্রত্যেকটা ভাগ হবে সমান, ভাগ এ, ভাগ বি, ভাগ সি, ভাগ ডি। জয় ভাগ করো সেটা ব্যাপার না, কিন্তু জয় ভাগ করবা, ভাগ করে ভাগগুলো সমান, এইটাকে ভাইয়া তুমি কয়েকটা স্লাইসে কাটে পারবা না। তো এইরকম যেগুলা সেগুলাকে বলে অপ্রতিসাম্য। যেমন স্পঞ্জ, আপেল, শামুক অপ্রতিসাম্য প্রাণী। উদাহরণ মুখস্থ করতে হবে। স্পঞ্জের আপেল অপ্রতিসাম্য। এইবার অরিও প্রতিসাম্য। অরিও প্রতিসাম্য তুমি দেখো, অরিও প্রতিসাম্যকে কিভাবে কাটা যায়? ভাইয়ার অরিও মানে কি এই কথাটা আমরা বুঝি না। অরিও বা রেডিয়াল, রেডিয়াল একটা শব্দ লিখলেই বুঝবা, ব্যাস বা ব্যাসার্ধ। ব্যাসার্ধ ভাইয়া এই যে দেখো, তুমি ছবি দেখলে বুঝতে পারবা সহজে। এই যে হাইড্রা, এই হাইড্রাটাকে তুমি কি বরাবর কাটবা? এই বরাবর স্লাইস করলা। আগে স্লাইস করে তুমি এখন কেমন দেখতে পাচ্ছ? এটাকে এমন দেখতে পাচ্ছ। এই যে হাইড্রার একটা কোর্সিকা, এখানে একটা কোর্সিকা, এখানে একটা চুল, এখানে একটা চুল, এখানে একটা চুল, এখানে একটা চুল। তুমি কি করলা? পিৎজা, ও সবচেয়ে সহজ উদাহরণ কি? পিৎজার স্লাইস। হাইড্রাটাকে তুমি কিসের মতো কাটলা? পিৎজার স্লাইসের মতো কাটলা। ভাইয়া দেখো প্রত্যেকটা স্লাইস একই রকম, আমি যদিও সমান আঁকতে পারলাম না, বাট প্রত্যেকটা সাইজ, প্রত্যেকটা স্লাইস ইকুয়াল। এই যে বৃত্তের ব্যাসার্ধ দিয়ে বৃত্তের একটা আমরা যদি ওকে ভাগ করতে পারি, এটাকে কি বলা হয়? এটাকে বলে অরিও। তাহলে হাইড্রাটাকে আমরা এইভাবে, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, তাহলে হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, হ্যাঁ এরা সবাই অরিও, মনে থাকবে? তাহলে দেখো এইটাকে বলা হয় অরিও প্রতিসম। বোঝাতে কি পারলাম? ওকে, ক্লিয়ার, ডান। বুঝাতে পেরেছি? পিৎজার স্লাইস হলো অরিও। এইবার বাই রেডিয়াল, এখানে আরেকটা দেওয়া আছে, সেটা হলো বাই রেডিয়াল সিমেট্রি। একটা ছবি দেখলেই তোমরা বুঝে যাবে। এগুলো আমরা সবাই মুখস্থ করি, বাট বোঝার চেষ্টা কেউ করি না বলে আমরা এগুলো বুঝিও না, বোঝার লাগেও না। তো এই যে দেখো আমি পিৎজার স্লাইস বানাইলাম, তাই না? এটা রেডিয়াল সিমেট্রি, এইটা হলো রেডিয়াল সিমেট্রি। এই যে পিৎজার স্লাইস বানাইলাম, এগুলো সব অরিও। অরিওটা বোঝা খুবই সহজ, অরিওটা বোঝা খুবই সহজ। বাট যেটাতে ঝামেলাটা হয় সেটা হলো বাই রেডিয়াল সিমেট্রিটা বুঝতে আমাদের ঝামেলা হয়। তো বাই রেডিয়াল সিমেট্রিটার একটা ভালো ছবি পেলে সেই জিনিসটা বোঝাটা খুব ভালো হয়। এটার ভালো ছবি খুব বেশি অ্যাভেলেবল নাই। এটার ভালো ছবি খুব ভালো, হাইড্রা না, হাইড্রা তো বাই রেডিয়াল সিমেট্রি ডায়াগ্রাম। দেখো গুগলেও এটার খুব ভালো ছবি অ্যাভেলেবল নাই। তারপরও আমরা যদি বুঝতে চাই কেমনে এটাকে দুই ভাগ করবে, সেই ছবিটা বুঝতে চাইলে, সেই ছবিটা খুঁজতে চাইলে ওই বইয়ের ছবিটাই শেষ পর্যন্ত আমাদের শেষ ভরসা।
বইয়ের ছবিটাই আমাদের শেষ ভরসা। তো বাইরেডিয়াল দ্বি অরীয় প্রতিসম। আচ্ছা, সহজ বাংলায়, আচ্ছা আচ্ছা, শেষ ভরসা বলতে এখানে ব্যাপারটা আসলে খুবই সিম্পল। সেটা হলো এইখানে দেখো, এটা পিৎজা স্লাইস, তাই না? এইটাতে কি পিৎজার স্লাইস। ধরো একটা প্রাণী যে কিনে এমন, একটা প্রাণী যে কিনে এমন, যার মনে করো কোর্সিকা এরকম দুইটা, ঠিক আছে? একটা প্রাণী যার এরকম কোর্সিকা ধরো এইরকম দুইটা, তাকে আমরা এই স্লাইস বরাবর ধরো ভাগ করে দিলাম। এটা দ্বিপার্শ্বীয় প্রতিসমন না, কিন্তু এইটা এই মানে বৃত্তাকার প্রাণীটাকে অরিওর মতো এটাকে দুই ভাগে ভাগ করে দিলাম, সেটাকেই আসলে দ্বি অরিও বলা হয়। দেখো এটাই বলা আছে, মানে এটার আরো ভালো ছবি আমি তোমাকে দেখাতে পারছি না, কারণ অপশন অ্যাভেইলেবলই নাই। ওখানে যে ছবিটা দেওয়া দুইটা প্লেন, এখানে দুইটা প্লেন দেওয়া। তো দেখো এই যে সিও প্লানা মৌলিকভাবে অরিও প্রতিসম হলেও দুটি কোর্সিকা থাকায় এটা দ্বি অরিও। তো চারটা সদৃশ অংশে বিভক্ত সমকোণ। আচ্ছা, এটা সবচেয়ে ভালো ছবি কিভাবে আঁকা যায়, কিভাবে আঁকা যায়, কিভাবে আঁকা যায়, লাস্ট বারের মতো ট্রাই করি। একটা প্রাণীকে ধরো, প্রাণীটা ত্রিমাত্রিক প্রাণী, সমকোণে ওটাকে চার ভাগে ভাগ করে দিব আমি। এইটা তো দেখ বুঝাতে পারছি না, সবচেয়ে ভালো, ইয়াস। দেখো কি করবা, কেক, কেক কাটবা, এই হলো তোমার কেক। কেকটাকে সাইড থেকে দেখতেছো, তুমি উপর থেকে এটাকে দুই ভাগ করবা, মাঝ বরাবর এটাকে দুই ভাগ করবা, ফলে এ বি সি ডি, এই যে কেকটা চার ভাগে ভাগ হলো এটাকে বলে দ্বি অরিও। প্লেন দুইটা, একটা মাঝ বরাবর কেকটাকে কাটলা, আবার এই মাঝ বরাবর কাটলা, ফলে কেকটা কি চার ভাগে ভাগ হয়ে গেল। এইটাকে বলা হয় দ্বি অরিও প্রতিসম। তাহলে এইটার উদাহরণ কি, সিও প্লানা। এটার উদাহরণ কি, এটার উদাহরণ হলো সিও প্লানা। ঠিক আছে, তাহলে ডান। লাস্ট ওয়ান, এটা কি গোলীয় প্রতিসম। গোলীয়, যেই প্রাণীগুলা গোলীয়, হ্যাঁ। তো দেখো গোলক, গোলক মানে কি, ফুটবল। গোলক মানে কি, গোলক মানে ফুটবল। তো ভাইয়া ফুটবলকে তো তুমি দুই ভাগে ভাগ করতেই পারো। ফুটবল বা গোলক প্রাণীগুলোকে কেন্দ্র দিয়ে একটা তল পাঠায় দিলা, ফুটবলটা দুই ভাগ হয়ে গেল। তাহলে গোলীয় প্রাণী কি কি, হেলিওজোয়া, রেডিওলারিয়া, অ্যাক্রোস্ফেরা। নামগুলো দেখো, জিমনোস্ফেরা, নামগুলোর দিকে তাকায় দেখো, প্রত্যেকটাতে ও আছে, ভলভক্স। তাহলে কোথাও তুমি যদি ও দেখতে পাও, বড় বড় ও দেখতে পাও, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো গোলীয় প্রতিসম। তাহলে প্রতিসাম্যতা অনুসারে প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায়, এইগুলা। ভাইয়া এটা থেকে কি সিকিউ আসবে না, এইটা থেকে উদাহরণ আসবে। লেট মি সামারাইজ। তাহলে প্রতিসাম্যতা দিয়ে তোমাকে যদি বলে গোলীয়, সবাই আমাকে বলো আমরা কি মনে রাখবো, আমরা কি মনে রাখবোটা কি, সব ক্ষেত্রে কি থাকবে, ও, রেডিও, গোলীয়, ভলভো, সবগুলোতে ও। তারপর তোমাকে যদি বলে অরিও প্রতিসম কি কি আছে, অরিও ভাইয়া হাজি সাহেব। অরিও, অরিও কে খায়, হাজি সাহেব। হাজি সাহেব মানে কি, হাইড্রা, জেলিফিশ। সাহেব মানে সি অ্যানিমল। দেখো ব্রেনের মধ্যে ঢুকে যাবে আজীবনের জন্য। দ্বি অরিও, এইটা তো একটাই, এইটা ভাই তুমি দিও, সিও, সিও প্লানা, দিওরিও, দিও, সিও, সিও প্লানা। এইটা অতটা ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট অপ্রতিসাম্য। অ, অ আ, সরেও সরেয়া, আপেল, স্পঞ্জ, আপেল শামুক আর স্পঞ্জ, স্পঞ্জের আপেল। বোঝাতে কি পেরেছি, কার কার ব্রেনের মধ্যে ঢুকলো। ভাইয়া হাইড্রোস্ট্যাটিক স্কেলন কি, দেবলিনা বাইন। হাইড্রো মানে পানি, পানি জমে, হাইড্রোস্ট্যাটিক মানে ওর শরীরে পানিটাই একটা কঙ্কালের মতো কাজ করে, ওর শরীরে পানি এত বেশি থাকে, পানির চাপটাই একটা কঙ্কালের মতো কাজ করে।
কার কার ব্রেনে ঢুকলো? হাজি সাহেব, সাদিয়া, ঠিক আছে। ওকে সাদিয়া, তোমার কথা মনে রাখলো, এই চ্যাপ্টারটা এই সময় করতে হবে আপু, এই সপ্তাহটা, পরের সপ্তাহ থেকে তোমার অ্যাকচুয়াল টাইমে ফিরে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে ওই হাসান জেলে, অরিও হাইড্রা, সিএনিমন জেলিফিশ, যে যেভাবে মনে রাখো। তাহলে ভাইয়া আপনাকে শামুক, ভাইয়া শামুক এবং স্পঞ্জের সাইন্টিফিক নাম কি মনে রাখতে হবে? হ্যাঁ, কষ্ট করে আমাদেরকে এটা মনে রাখতে, কষ্ট করে এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, ভলভক্স এইচআরভি দিয়ে মনে রাখা যায়, থ্যাংক ইউ হুমায়রা হুমু। এইচআরভি দিয়ে মনে রাখতে পারো, আমি ও দিয়ে মনে রাখতে বলি। ঠিক আছে, তাহলে আমরা একটা সুন্দর পড়ালেখা করলাম। আমার মনে হয় যে আমরা বেসিক আরও একটা ক্লাস বেসিক নিয়ে আলোচনা করার পর আমরা নেক্সট ক্লাসেই আমরা 3টা পর্ব পড়ে ফেলবো। কালকের ক্লাসে আমাদের টার্গেট কি? বেসিক শেষ করা প্লাস 3টা পর্ব পড়া, 3টা পর্ব যতটুকু পর্ব পারা যায় ব্রেনের মধ্যে সেট করা। ঠিক আছে, যাতে যতটুকু পড়ালাম এইটুকু যাতে তুমি উত্তর করতে পারো। হ্যাঁ, আমার মনে হয় যে এইটুকু থাক, তোমরা অন্য পড়ালেখায় মনোযোগ দাও দ্রুত। আমি এই চ্যাপ্টার দ্রুতই শেষ করব, যেহেতু একটু ধীরে শুরু করলাম এই নতুন সাইকেলে নতুন চ্যাপ্টার, ইনশাআল্লাহ। চলো, তাহলে পরশুদিন আবার সবার সাথে দেখা হচ্ছে। ফারিয়া সুলতানা, তানিশা, দেবলিনা, সাদিয়া মিজি, হুমায়রা হুমু, জান্নাতুল কুবরা, মুহিতা। ঠিক আছে, ঠিক আছে জান্নাতুল, জয়নাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ।